হাই, আজকে আমরা করব হচ্ছে ওয়াট পাওয়ার এনার্জি চ্যাপ্টারের এইচএস এর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যেমন করে আমরা প্রতিটা চ্যাপ্টারে করি, ঠিক তেমনভাবেই আমরা আজকে উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখব এই চ্যাপ্টারে, কার্য, ক্ষমতা ও শক্তি। ওকে, সো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক কোশ্চেন্স। তো প্রথম কোশ্চেন কি আসে দেখা যাক, এখানেই আসবে স্ক্রিনের সামনে। কি বলছে প্রথম কোশ্চেন, একটি কণার উপরে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন বল প্রযুক্ত হওয়ায় কণাটি 2,3,5 বিন্দু থেকে 12,15,8 বিন্দুতে স্থানান্তরিত হলো। সরল মিটার এককে হলে কৃত কার্যের মান বের করো। প্রথম কোশ্চেন একদম সিম্পল কোশ্চেন। ওকে, এটাও এসেছিল উচ্চ মাধ্যমিক 2013 সালে। তো দেখা যাক কোশ্চেনটা কেমন করে করব আমরা। এক তো আমাদের বলেছে যে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, রাইট? তো আমাদের যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার ভ্যালু দেওয়া, ফোর্স ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, এটা আমাদের ফোর্সের ভ্যালু দেওয়া। কিসে দেওয়া? নিউটনে দেওয়া। এরপরে বস্তুটা কি হলো, এখানে যদি আমি 3 ডাইমেনশনাল স্পেস তৈরি করি, অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ধরলাম, ওয়াই অ্যাক্সিস ধরলাম, জেড অ্যাক্সিস ধরলাম। তো কি হলো, এদিক থেকে এখানে কোথাও একটা আছে বিন্দুটা, এখান থেকে চলে গেল এখানে, মানে নিজের স্থান পরিবর্তন করলো। দুটো স্থানাঙ্ক দেওয়া, দুটো পয়েন্টের। ওকে, তো দুটো পয়েন্টের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটাই কি হবে, সরণ হবে তার, মানে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। ফার্স্টে যেখানে ছিল আর লাস্টে গিয়ে যেখানে থামলো, লাস্টেরটা মাইনাস ফার্স্টেরটা ইকুয়াল টু কি হবে, মাঝখানে সরণটা চলে আসবে ওর। তো মাঝখানে সরণ যদি আমাদেরকে বের করতে হয়, এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেটা কি হবে, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। মানে r2 মানে হচ্ছে ফাইনালি কোন বিন্দুতে গিয়ে পৌঁছালো, সেটা কত দেওয়া, 12,15,8। আর শুরুতে কোন পয়েন্টে ছিল সেটা হবে r1, যেটা হলো 2,3,5। তো সেই ভ্যালুগুলো লিখে দিই আমরা। এবার এখানে যেরকম লেখা 12,15,8, এগুলোকে ভেক্টর ফর্মে লিখতে হলে কি করতে হবে, 12i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 8k ক্যাপ। এই জিনিসগুলো আশা করি জানা আছে। তো এইভাবে যদি আমি লিখি তাহলে এটা কি হবে, 12i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 8k ক্যাপ। তারপর মাইনাস কি হবে, r1 মানে শুরুতে যে পয়েন্টে ছিল, এই r1 r2 এই ভেক্টরগুলো কি, এগুলো হচ্ছে অবস্থান ভেক্টর। ঠিক আছে, ভেক্টর চ্যাপ্টারে ছিল। তো r1 এর ভ্যালু যদি লিখি তাহলে সেটা কি হবে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে ভ্যালু কত আসলো আমাদের কাটাকাটি করে, 12 থেকে 2 বাদ দিলে কত হয়, 10i ক্যাপ প্লাস 15 থেকে 3 বাদ দিলে কত হয়, 12j ক্যাপ প্লাস 8 থেকে 5 বাদ দিলে কি হয়, 3k ক্যাপ। তো এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা আসলো আমাদের সরণ, মানে কোথা থেকে কত দূর সরলো সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালু আসলো। আর এটা দেওয়া আছে মিটারে, কোশ্চেনে বলে দিয়েছে যে সরণ হবে কিসে, মিটার এককে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে ফোর্স চলে আসলো, আমাদের কাছে সরণ চলে আসলো, মানে ডিসপ্লেসমেন্ট কতটা হলো। তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু আমরা বের করতে পারবো। ফোর্স দেওয়া এত, ডিসপ্লেসমেন্ট দেওয়া এত, তাহলে ওয়ার্ক ডান কি হয়, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হয় ফোর্স ডট কি, ডিসপ্লেসমেন্ট। এবার এখানে যেহেতু ভেক্টর ফর্মে ক্যালকুলেশন হচ্ছে, তাহলে কি ইউজ করবো আমরা, ডট প্রোডাক্ট। ঠিক, কি ইউজ করবো, ডট প্রোডাক্ট। কেন, কারণ ভেক্টর ফর্ম আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কি ভেক্টরের 3D রিপ্রেজেন্টেশন, ত্রিমাত্রিক দেশে এদের কি রিপ্রেজেন্টেশন, রাইট? তো ফোর্সের রিপ্রেজেন্টেশন ভেক্টরে দেওয়া, ডিসপ্লেসমেন্টের আমরা বের করলাম কিসে, ভেক্টর ফর্মে। তাহলে ভেক্টর ফর্ম যদি থাকে তাহলে ওয়ার্ক ডান তো আমাদের কি আসে, স্কেলার রাশি আসে, রাইট? তো স্কেলার করতে হলে কি করতে হবে, ডট প্রোডাক্ট। তো আমরা ডট প্রোডাক্ট করব। তো এখানে কি আছে, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হলো ফোর্সের ভ্যালু। ডট কি আসবে, ডিসপ্লেসমেন্টের ভ্যালু, 10i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, এখান থেকে কি আসবে, 5 10 50, i ক্যাপ 1 হয়ে যায়। ঠিক, তারপরে 12 দুগুণ কি চলে আসবে, 12 দুগুণ চলে আসবে 24 প্লাস 3 তিরিখে কি চলে আসবে 9। তো আমাদের অ্যান্সার কত আসবে, 50 এর পর 60 70 79 আর 4 এ 83।
এবার ইউনিট কি বসবে? ইউনিট বসবে আমাদের জুল। কেন? কারণ ফোর্সটা কিসে দেওয়া ছিল? নিউটন। নিউটন মানে কি? এসআই। ডিসপ্লেসমেন্ট কিসে বলে দিয়েছে? মিটারে আসবে, তাহলে এটাও এসআই, তাহলে ফোর্স তো এসআই তে, ডিসপ্লেসমেন্টও এসআই তে, তাহলে ওয়ার্ক ডান কিসে বেরাবে? এসআই তে বেরাবে, আর সেটা অ্যান্সার হয়ে চলে আসবে আমাদের কাছে 83 জুল। ঠিক আছে, 83 জুল। তো এই হলো প্রথম কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন, রাইট? তেমন বোঝার কিছু নেই, যেহেতু শুধু ফোর্সের ভ্যালু দেওয়া, ডিসপ্লেসমেন্টের ভ্যালু বের করলাম, তারপর ওয়ার্ক ডান বের করলাম ভেক্টর ফর্মে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে 2013 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2013 সালের পিওয়াইকিউ। ওকে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে যে ফোর্সের ভ্যালু দেওয়া, তারপরে ডিসপ্লেসমেন্টের ভ্যালু দেওয়া, ওয়ার্ক ডান কি হবে, বা ডিসপ্লেসমেন্ট দেওয়া, ফোর্সের ভ্যালু বের করতে বললে এক্সেলারেশন, ভর, এইসব জিনিস কিছু দেওয়া থাকবে। যেমন কি আমাদের নেক্সট কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে হবে, তো দেখা যাক কেমন ভাবে হয়। ওকে, তো এই কোশ্চেন আশা করি বোঝা গেল। তাহলে আগানো যাক পরের কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন কি আসে দেখা যাক। নেক্সট কোশ্চেন আসবে এখানে, কি বলছে? 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 4 মিটার পার সেকেন্ড করা হলো। এর জন্য যে পরিমাণ কার্য করা হলো তা হলো। তো 10 কেজি ভরের একটা বস্তু আছে, ঠিক আছে, 10 কেজি ভরের একটা বস্তু আছে, এটার ভর কত? 10 কেজি। এবার এটা ভেলোসিটি ছিল ফার্স্টে 2 মিটার পার সেকেন্ড, এবার এটার ভেলোসিটিকে করে দেওয়া হলো 4 মিটার পার সেকেন্ডে, এখান থেকে এখানে বাড়ানো হলো। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড থেকে এর ভেলোসিটিকে বাড়ানো হলো 4 মিটার পার সেকেন্ডে। তাহলে এই ক্ষেত্রে যে বাড়ানো হলো, অবশ্যই কিছু না কিছু কার্য করতে হয়েছে, নাহলে তো এমনি এমনি অটোমেটিক বেড়ে যাবে না। তো সেই কার্যের পরিমাণটা আমাদেরকে বের করতে হয়েছে। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা কেমন করে করব? সবার প্রথম কথা, আগের অঙ্কটা আমরা যেভাবে করলাম ঠিক ওই রকম ভাবে হবে না, একটু আলাদা ভাবে হবে এখানে। কেন আগের মতো কেন হবে না সেটা আগে দেখি। কারণ ওয়ার্ক ডান ইকুয়ালটা আমরা কি জানি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, রাইট? ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্সের ভ্যালু যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে এম ইনটু এ এর ভ্যালু, রাইট? তো এম তো দেওয়া আছে 10 কেজি, এ, এবার এ জানতে হবে মানে এক্সেলারেশন। আর এ কে যদি জানতে হয় তাহলে আমাদের কি জানতে হবে? ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তো ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এ দুটো তো দেওয়া, কিন্তু টাইম কি দেওয়া? টাইম আমাদের কাছে জানা নেই, যে কত টাইমের মধ্যে 2 থেকে 4 হলো বা কত টাইমের মধ্যে কি হলো, এরকম কোনো কিছু আমাদের দেওয়া নেই কোশ্চেনে। ঠিক আছে, তাহলে এক তো ফোর্সের ভ্যালু আসলো, 2 ডিসপ্লেসমেন্টের ভ্যালু আমরা বের করতে পারবো না, কারণ এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে ভেলোসিটি। ঠিক, তো ভেলোসিটি থেকে আমরা ডিসপ্লেসমেন্টে আসতে তো পারবো। কি ছিল? ডিসপ্লেসমেন্ট থেকে যেমন ভেলোসিটিতে যাওয়া যায়, ভেলোসিটি থেকেও ডিসপ্লেসমেন্টে আসা যায় ইন্টিগ্রেশন ডিটির সাপেক্ষে, রাইট? তো আসা তো যাবে, কিন্তু এখানেও টাইম দরকার আমাদের, যে কত টাইমের মধ্যে। ঠিক আছে, যদি দেওয়া থাকতো 2 সেকেন্ড সময়, ঠিক আছে, তাহলে কি জানতাম যে 1 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে, 2 সেকেন্ডে কত যাবে? 4 মিটার। ওরকম এখানে কি হলো? বাড়লো কমলো, তো সেই হিসেবে আমরা হিসাব করতে পারতাম একটা। ঠিক আছে, কিন্তু কোশ্চেনের মধ্যে আমাদের তো টাইম দেওয়া নেই। টাইম যেহেতু দেওয়া নেই, তো আমরা এই ভাবে তো অঙ্কটাকে করতে পারবো না, যেখানে W ইকুয়াল টু এফ এস হয়, মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়। ওকে, তো ফার্স্টে বোঝা গেল এটা কেন করতে পারবো না, কারণ আমাদের টাইম দেওয়া নেই। ঠিক আছে, তো নেক্সট কি উপায় করা যেতে পারে? নেক্সট আমরা ইউজ করবো হচ্ছে শক্তির কনসেপ্টকে। কি জিনিস? সরি, 2টাকে মুছে দিলাম। 2 মিটার পার সেকেন্ড ছিল, সেখান থেকে কত হলো? 4 মিটার পার সেকেন্ড। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে শক্তির কনসেপ্টকে। ঠিক আছে, শক্তি কি জিনিস হয়? শক্তি হলো কার্য করার সামর্থ্য। তো যার মধ্যে যত শক্তি থাকবে তার কার্য তত বেশি হবে, তার করার সামর্থ্য তত বেশি হবে। তো কারোর মধ্যে শক্তিই নেই, কিন্তু সে কার্য করতে পারবে? পারবে না। ঠিক আছে, তো যে যতটা কার্য করবে তার মধ্যে শক্তিও ততটাই কি হবে? হয় খরচা হবে, নাহলে স্টোর হবে। ঠিক না? তো এইবার এই ক্ষেত্রে কি করা হলো? এই ক্ষেত্রে এই বস্তুটার উপরে আমরা কার্য করলাম। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটারে নিয়ে গেলাম, তো এক্সট্রা কার্য এর মধ্যে দিতে হলো। তার মানে একে কি দিলাম? আমি শক্তি দিলাম। শক্তি এর মধ্যে বাড়ালাম, ইনক্রিজ করলাম, সেই জন্য গতিটা কি হলো? বেড়ে গেল। যদি শক্তি নিয়ে নিতাম এর কাছ থেকে, তাহলে গতি কমে যেত, কারণ শক্তি কমে গেলে কার্য করার ক্ষমতা কম। তাই কার্য মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স যতটা পরিমাণ থাকবে, ডিসপ্লেসমেন্ট যদি কমে যায় তাহলে কি হবে?
তাহলে তার কার্য কমে যাবে। এবার শক্তি যদি আমি টেনে নিই তাহলে কি হবে, ভেলোসিটি কমে যাবে। এবার তার মানে এখানে কি হচ্ছে, এখানে আমরা শক্তি দিচ্ছি, রাইট, শক্তি দিচ্ছি, সেই জন্য কি হচ্ছে, ভেলোসিটি বেড়ে যাচ্ছে। এবার ভেলোসিটিকেই ইউজ করে আমরা কোন শক্তি বের করতে পারি, গতিশক্তি, রাইট। তো এই বস্তুটার ক্ষেত্রে আমরা কোন শক্তিকে মাপবো, গতিশক্তি, কারণ এই বস্তুটা চলছে, গতিবেগ আছে এই বস্তুটা, ঠিক। তো গতিশক্তি আমরা কিভাবে মাপি, গতিশক্তি আমরা মাপি হাফ এম ভি স্কয়ার দিয়ে, ঠিক আছে। তো আমাদের দ্বারা কতটা পরিমাণ কার্য করা হলো। এবার শক্তি ইকুয়াল টু কার্য হয়, কেন, কারণ শক্তি হলো কার্য করার ক্ষমতা। তো যতটা পরিমাণ শক্তি থাকবে ততটা পরিমাণই কার্য করবে, বা যতটা কার্য করলো ততটাই কি হলো, শক্তি হয় ব্যয় হলো, না হলে কি হলো, শক্তি সঞ্চয় হলো, যেটা হবে এবার সেটা কন্ডিশনের উপর নির্ভর করে। বাট শক্তি ইকুয়াল টু কার্য মানে শক্তির পরিমাণ ইকুয়াল টু কার্যের পরিমাণ আমরা বলতে পারি, রাইট। তো তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, ফার্স্টে শক্তি কত ছিল সেটা বের করতে হবে, লাস্টে শক্তি কত হলো সেটা বের করতে হবে, তারপর সে দুটোকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের কাছে কি আসলো, যতটা পরিমাণ আমি এর উপরে শক্তি দিলাম মানে যতটা পরিমাণ আমি এর উপরে কার্য করলাম, রাইট। তাহলে আমাদের ভ্যালু কি আসবে, হাফ এম ভি ফাইনাল স্কয়ার মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কয়ার, রাইট। এরকম করা যাবে, হাফ এম ভি ফাইনাল স্কয়ার। কেন, কারণ এই যে বাড়লো গতিবেগ, গতিবেগ বাড়া মানে কি, এরপরে কার্য করলাম, এর মধ্যে শক্তি বাড়লো জন্যই গতিবেগ বাড়লো। শক্তি কমা দিলে গতিবেগ কমে যেত, তাই না, এটা জেনারেল সেন্স। শক্তি দিলাম সেজন্য কি হলো, ওর গতিবেগ বাড়লো। তো লাস্টেরটা বড় হবে, ফাইনালটা বড় হবে, ইনিশিয়াল কম হবে, সেজন্য ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলাম। তো হাফ এম ভি ফাইনাল স্কয়ার, যেটা কি হবে, শেষ অবধি যা গতিশক্তি হবে, মাইনাস হাফ এম ভি ইনিশিয়াল স্কয়ার, মানে শুরুতে যতটা গতিশক্তি ছিল। এদের দুজনের মধ্যে ডিফারেন্স মানেই তো হচ্ছে বাইরে থেকে আমরা একে কতটা শক্তি দিলাম। এবার যতটা শক্তি দিব ঠিক ততটাই কৃতকার্য করা হলো, রাইট। এখান থেকে হাফ এম যদি আমি কমন নেই তা আসবে হচ্ছে ভি ফাইনাল স্কয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কয়ার। তো ভ্যালু বসাই, হাফ ইনটু এম হচ্ছে 10 ইনটু ভি ফাইনাল মানে হচ্ছে 4 এর স্কয়ার, ভি ইনিশিয়াল মানে হচ্ছে 2 এর স্কয়ার। তাহলে এখান থেকে কাটাকাটি করে আমাদের অ্যান্সার কি আসবে, 4 4 16, 2 2 4, 12 আসবে, 2 দিয়ে কাটবো 6 আসবে, চলে আসবে 60 জুল, ঠিক আছে। এবার কেজিতে দেওয়া মাস, গতিবেগ মিটার পার সেকেন্ড সব এসআইতে, সেজন্য আমাদের যে ওয়ার্কডান আসলো সেটাও এসআইতে আসলো, ঠিক আছে। তো যতটা পরিমাণ শক্তি দিলাম সেটা কি কৃতকার্য হবে, আর এক্ষেত্রে কৃতকার্য আমাদের কত বেরোলো, 60 জুল। তার মানে এই 60 জুল পরিমাণ কৃতকার্য এর উপরে করা হলো, যার ফলে এর গতিবেগ 2 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ডে বৃদ্ধি পেলো বা ইনক্রিজ হলো। ওকে, বোঝা গেল আশা করি জিনিসটা কি হলো। এক্ষেত্রে আমরা ইউজ করলাম হচ্ছে শক্তির কনসেপ্টকে। ওকে, এটাও ছিল এইচএস এর পিওয়াইকিউ, যেটা হলো 2014 সালে এসেছিল, ঠিক আছে। তো 2014 সালের এইচএস এ এরকম পিওয়াইকিউ ছিল। তো এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে যে শক্তির তুলনা, ওকে, কৃতকার্য সোজাসুজি নাও বেরোতে পারে, আমাদেরকে বের করতে হবে শক্তি, কারণ শক্তি মানেই হচ্ছে কৃতকার্য করার সামর্থ্য। তো যত শক্তি থাকবে ততটাই করবে, শক্তি যদি কম থাকে কৃতকার্য কম করবে, শক্তি যদি বেশি হয় কৃতকার্য বেশি করবে, ঠিক আছে। এই হলো এই ব্যাপারটা। তো আশা করি জিনিসটা বোঝা গেল। আগানো যাক পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আসে দেখা যাক। এখানেই আসবে, কি বলছে, কোন স্প্রিং কে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে ওর সঞ্চিত স্মৃতিশক্তি হয় ইউ। প্রসারণ 6 সেন্টিমিটার করলে সঞ্চিত স্মৃতিশক্তি হবে কত হবে, ঠিক আছে। 3 সেন্টিমিটার করার জন্য কত হচ্ছে, ইউ পরিমাণ হচ্ছে, তাই 6 সেন্টিমিটার করলে কত হবে। ওকে, তো কি করব আমরা এখানে, স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত স্মৃতিশক্তির পরিমাণ কত হয়, আগে আমাদেরকে এটা জানতে হবে। স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত স্মৃতিশক্তির একটা ফর্মুলা ছিল, যেটা হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। আশা করি মনে আছে। হাফ কি একটা কনস্ট্যান্ট, কে কি, কে হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট, আর এক্স কি কতটা পরিমাণ প্রসারণ করা হলো বা কতটা পরিমাণ সংকুচিত করা হলো তার পরিমাণ, ঠিক আছে। এই ইকুয়েশনটা যদি আমরা দেখি তাহলে এখানে কি বুঝতে পারছি, একটা স্প্রিং এর ক্ষেত্রে কে কনস্ট্যান্ট হবে, একটা নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে
তার বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট একটা নির্দিষ্টই হবে, চেঞ্জ হয়ে যাবে না, তাই না? তো হাফ কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট, তাহলে ইউ কে আমি কি লিখতে পারি, ইউ কে আমি এক্স স্কয়ারের প্রপোর্শনাল বলতে পারি, রাইট? বলতে পারি। এরকম যদি বলতে পারি তাহলে কি দেখা যেতে পারে, u1 বাই u2 ইজ ইকুয়াল টু x1 স্কয়ার বাই x2 স্কয়ার। এবার u1 এর ভ্যালু দেওয়া, u2 এর ভ্যালু বের করতে হবে, x1 এর ভ্যালু দেওয়া 3 সেন্টিমিটার, কতটা প্রসারণ সংকোচন করা হলো, আর x2 এর ভ্যালু কত দেওয়া 6 সেন্টিমিটার, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় একটা স্প্রিং এর ছবি ড্র করি। এটা একটা স্প্রিং বললাম, নরমালি এখানে থাকার কথা ছিল, এখান থেকে একে প্রসারণ করা হলো এত দূর অবধি, ঠিক আছে? এটা কি হবে, x1 যেটা ছিল 3, এর জন্য এর মধ্যে যে শক্তি সঞ্চিত হলো তার পরিমাণ হলো u এর সমান, ঠিক আছে? এবার এটাকে টেনে আরো কি করা হলো, লম্বা করা হলো, টোটাল কতটা করা হলো, এবার x2 ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে u এর ভ্যালু কি হবে আমাদেরকে সেটা বের করতে বলছি, u এর ভ্যালু এবার কি হবে সেটা আমাদেরকে বের করতে বলছি, ঠিক আছে? তো সিম্পল, u ইকুয়াল টু কি হয়, হাফ কে এক্স স্কয়ার। তো এই একটাই স্প্রিং, একটা স্প্রিং কে একবার 3 সেন্টিমিটারে প্রসারণ করা হলো, আরেকবার 6 সেন্টিমিটারে। একটা স্প্রিং এর ক্ষেত্রে কে তো একটাই হবে, তার মানে কনস্ট্যান্ট, তাহলে কে সরে গেল, হাফ সরে গেল, তাহলে ইউ কে আমরা কার প্রপোর্শনাল বলতে পারি, এক্স স্কয়ারের প্রপোর্শনাল। ইউ যদি এক্স স্কয়ারের প্রপোর্শনাল তাহলে u1 বাই u2 অনুপাত, সিম্পল জিনিস, রাইট? অনুপাত ইজ ইকুয়াল টু কি হবে, দুটোটা স্কয়ারের অনুপাত। তো ভ্যালু বসাই, u1 ইকুয়াল টু আমরা জানি দেওয়া u, u2 আমাদেরকে বের করতে হবে, x1 এর ভ্যালু দেওয়া 3, তার স্কয়ার হয়ে যাবে, x2 এর ভ্যালু দেওয়া 6 সেন্টিমিটার, তার স্কয়ার হয়ে যাবে। এখান থেকে আমাদের u2 এর ভ্যালু আসবে কত, 3 তিরিক্ষে 9, আর এখানে কত, 6 6 36, 9 বাই 36, তাহলে কত হলো 1/4, রাইট? 4 9 36 হয়, 1/4, তাহলে u2 ইকুয়াল টু হয়ে যাবে 4u, আর এটাই আমাদের অ্যানসার। আমাদেরকে বের করতে বলছিল 6 সেন্টিমিটার হলে প্রসারণ স্থিতিশক্তি কত হবে, ঠিক আছে? প্রসারণ 6 সেন্টিমিটার হলে স্থিতিশক্তি কত হবে, তো স্থিতিশক্তি u2 ধরলাম, সেটা কার সমান আসলো, 4u এর সমান। আর 3 সেন্টিমিটার প্রসারণ করলে যতটা স্থিতিশক্তি হয় তার 4 গুণ বেশি স্থিতিশক্তি হবে ওই প্রসারণকে ডবল করে দিলে, ঠিক আছে? প্রসারণকে ডবল করলাম, স্থিতিশক্তি কি হলো, 4 গুণ হয়ে গেল, ঠিক আছে? কারণ স্কয়ারের সাথে প্রপোর্শনাল, স্থিতিশক্তি কার প্রপোর্শনাল, প্রসারণের স্কয়ারের প্রপোর্শনাল, ঠিক আছে? তো প্রসারণ ডবল হলে স্থিতিশক্তি কি হবে, 4 গুণ হয়ে যাবে। ওকে, তো এটা একটা সিম্পল কোশ্চেন ছিল, রাইট? আশা করি বোঝা গেল। এটা ছিল হচ্ছে 2000, এটাও ছিল 2014 সালের কোশ্চেন। ওকে, এটা ছিল 2014 সালের কোশ্চেন, পিওয়াইকিউ উচ্চ মাধ্যমিকে। ওকে, তো আশা করি জিনিসটা বোঝা গেল। সিম্পল, এই ফর্মুলাটা জানা থাকলে গোটা অঙ্ক সিম্পল। অনুপাত বের করলাম আমরা জাস্ট। ওকে, স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিশক্তি কি হয়, আরো একবার, হাফ কে এক্স স্কয়ার। হাফ কি, একটা সংখ্যা, কে কি ওই স্প্রিংটার বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট, আর এক্স কি কতটা পরিমাণ প্রসারণ করা হলো বা কতটা পরিমাণ সংকোচন করা হলো তার পরিমাণ স্প্রিংটার ক্ষেত্রে। ওকে, তো আগানো যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আসে দেখা যাক, এখানেই আসবে। কি বলছে, ধনাত্মক এক্স অ্যাক্সিস বরাবর এম ভরের একটা বস্তুর বেগ ভি ইকুয়াল টু এ রুট ওভার এক্স, যেখানে এ একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এ এখানে অ্যাক্সেলারেশন না, একটা কনস্ট্যান্ট ভ্যালু। এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এল সরণ ঘটানোর জন্য প্রযুক্ত বল দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। ওকে, তো এক্স অ্যাক্সিস বরাবর একটা বস্তু যাচ্ছে এম ভরে, যার ভেলোসিটি দেওয়া আমাদের কত, ভেলোসিটি আমাদের কত দেওয়া, velocity is equal to দেওয়া a root over x, a root over x, ঠিক আছে? এবার সরণ 0 থেকে l অবধি হলে কৃতকার্য কত হবে, তার মানে সরণ কত, সরণ s, যেটা সরণের ভ্যালু আমাদের দেওয়া আছে l পরিমাণ, 0 থেকে l যাওয়া মানে সরণ কত হলো l। ওকে, তো আমাদেরকে বের করতে হবে এবার ফোর্সের ভ্যালু। প্রথম অঙ্কটাতে কি ছিল, ফোর্স দেওয়া ছিল, সরণ বের করতে হয়েছিল। এবার সরণটা দেওয়া, বের করতে হবে ফোর্স। ফোর্স কোথা থেকে বেরোবে, বেরোবে হচ্ছে এই ইকুয়েশন থেকে। এবার ভি দেওয়া, ভেলোসিটি দেওয়া, ভেলোসিটি থেকে আমরা এক্সেলারেশনে আসতে পারি, রাইট? ভেলোসিটি থেকে আমরা এক্সেলারেশনে আসতে পারি। এখানে এ ছিল তো এখানে এসিসি করে দিলাম, এক্সেলারেশন। ওকে,
কারণ নাহলে দুটো সেম হয়ে যেত, এখানেও এ এখানেও এ, কিন্তু এই এ তো এক্সেলারেশন না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো এক্সেলারেশন করে দিলাম এখানে, কোনো ব্যাপার না। তো কি আসলো, এক্সেলারেশন ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিভি ডিটি, ঠিক, এক্সেলারেশন ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিভি ডিটি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমরা সিম্পলি ডিভি ডিটি করে দিতে পারি না, কারণ এখানে ডিভি ডিটি করার মানে কি, ভি এর ডেরিভেটিভ, ভেলোসিটির ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, মানে সময়ের সাপেক্ষে বেগের ডেরিভেটিভ। কিন্তু ইকুয়েশন যেটা দেওয়া এ রুট এক্স, এখানে তো কোথাও টাইম নাই যে আমরা টাইমের ডেরিভেটিভ করতে পারবো, এখানে তো কোথাও টাইমই নাই, টাইমের ডেরিভেটিভ হবে না। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এই ডিভিটাকে মানে ভেলোসিটিটাকে আমাদেরকে টাইমের সাপেক্ষে না, আমাদেরকে করতে হবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। এটা কেমন করে সম্ভব, আমরা তো এতদিন টাইমের সাথে ডেরিভেটিভ করে আসছিলাম, কিন্তু এবার আমাদের করতে হবে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, কারণ এক্সটা সরছে, ফার্স্টে এক্স কোথায় ছিল, এক্স ইকুয়াল টু কোথায় ছিল, জিরোতে ছিল, তাও সেখান থেকে চলে আসলো কোথায়, এক্স ইকুয়াল টু এল। এক্সটা ভ্যারি করছে, এক্সটা কমছে বাড়ছে, মানে বাড়লো অবভিয়াসলি, জিরো থেকে এল হলো, তো সেই সাপেক্ষে আমাদেরকে ভেলোসিটিকে ডেরিভেটিভ করতে হবে। তো সেটা কেমন ভাবে করা যায়, তো ডিটি কে সরায় কি আনতে হবে, ডিএক্স আনতে হবে, রাইট। তো কি করি, একটা গুণ করে দিই, ডিটি বাই ডিএক্স, তাহলে টি কেটে যাবে, ডিএক্স চলে আসবে, ঠিক, টি কেটে গেল, ডিএক্স চলে আসলো, হবে। এবার এটা তো এক্সট্রা চলে আসলো, এবার ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স মানে কি হয়, ডিএক্স বাই ডিটি মানে তো আমরা জানি ভি হয় সেটা, রাইট, তাহলে উল্টা দিলে কি হবে, 1 বাই ভি, তাহলে একটা ভি গুণ করে দিই যদি আমি, তাহলে এখানে চলে আসলো, এটার ভ্যালু চলে আসবে হচ্ছে 1 বাই ভি, আর এখানে একটা ভি গুণ করা আছে, তাহলে কেটে যাবে, 1 হয়ে যাবে, বাঁচবে এটাই, ঠিক। এখানে কাটাকাটি করলে আমাদের এক্সেলারেশন ভ্যালু কি আসবে, ডিভি ডিএক্স ইনটু ভি, ডিভি ডিএক্স ইনটু ভি। তাহলে এবার আমরা এই ভেলোসিটিকে, এই যে ভ্যালুটা আসলো এ রুট এক্স, এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, আর একটা ভি থাকলো, যা থাকবে থাকবে, ওকে। তাহলে এইবার ডেরিভেটিভ যদি করি, তাহলে ফার্স্টে ভিটা লিখে নিলাম, ইনটু এটা যদি ডেরিভেটিভ করা হয় এবার, তাহলে এ তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, রাইট, এ একটা কনস্ট্যান্ট ভ্যালু, বা একবার লিখে দিই ডি ডিএক্স কার হবে, এ রুট এক্স এর, ঠিক আছে, এ রুট এক্স এর ডেরিভেটিভ হবে, তো কি ভ্যালু আসবে, এ রুট এক্স থাকলো, এখানে এ তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, রুট এক্স এর ডেরিভেটিভ কি হয়, 1/2 রুট এক্স, ঠিক তাই হয়, এটুকু আলাদা জায়গা। তো এখানে রুট এক্স কেটে গেল, বাঁচলো হচ্ছে হাফ এ স্কয়ার, হাফ এ স্কয়ার, এটা কার ভ্যালু বেরোলো, এক্সেলারেশনের, তাহলে ফোর্স ইকুয়াল টু আমরা এবার সোজাসুজি বের করে দিতে পারবো, ফোর্স ইকুয়াল টু হয় এম ইনটু এক্সেলারেশন, এম মানে তো এম ই দেওয়া ছিল যেটা কোশ্চেনে, এক্সেলারেশনের ভ্যালু বেরোলো হাফ এ স্কয়ার, তাহলে এফ ইকুয়াল টু আমাদের চলে আসলো কত, হাফ এম এ স্কয়ার। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি বেরোবে আমাদের, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমাদের চলে আসবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স কত, হাফ এম এ স্কয়ার, ডিসপ্লেসমেন্ট এল, তো আমাদের অ্যান্সার কত, হাফ এম এ স্কয়ার এল, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল কেমন করে হলো। তো এখানে যেটা ক্যাচ ছিল সেটা হচ্ছে এক্সেলারেশনের ভ্যালু বের করা, বাকিটুকু তো সহজ, বাকিটুকু তো ফোর্সের ভ্যালু বসালাম এম ইনটু এ, তারপরে ওয়ার্ক ডান কি বেরোবে, ফোর্স ইনটু এস বা ডিসপ্লেসমেন্ট, সেটা চলে আসলো। তো ব্যাপারটা কোথায়, যেখানে ভাবার জিনিস, যেখানে মাথা লাগানোর জিনিস, সেটা হচ্ছে ভেলোসিটি থেকে এক্সেলারেশন কি করে আসবে, ভেলোসিটি থেকে এক্সেলারেশন আসে কিভাবে, ডিভি ডিটি দিয়ে, ঠিক আছে। তো ভেলোসিটি কি করতে হয়, টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু এখানে আমাদের যে ইকুয়েশন দেওয়া সেখানে টাইম নাই, সেখানে কি আছে, ডিসপ্লেসমেন্ট এক্স, রাইট। তাহলে এইবার এটাকে যদি আমাদের এক্সেলারেশনে আনতে হয় ভি কে, তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এবার এক্স এর সাপেক্ষে, কি হবে, ডিভি ডিএক্স। তো ডিভি ডিএক্স আনার উপায় কি, ডিভি ডিটি কে ডিটি বাই ডিএক্স দিয়ে গুণ করে দিলাম, টিটি কেটে যাবে, বাজবে ডিভি বাই ডিএক্স, ঠিক। আর এবার ডিটি বাই ডিএক্স মানে কি, 1/v হয়, আর এটা ভি গুণ করে দিলে 1 ভি ইনটু 1/v, কেটে গেল, বাঁচলো 1, তার মানে ডিভি বাই ডিটি থাকলো, কোনো ভুল নাই ইকুয়েশনে, ঠিক। তাহলে কেটে দিলাম, কি আসলো, ডিভি ডিএক্স ইনটু ভি আসলো। তারপরে যা করলাম, ডেরিভেটিভ করলাম ডিভি কে এক্স এর সাপেক্ষে, ডেরিভেটিভ আসলো, এটা ভ্যালু, এফ এর ভ্যালু বসালাম,
তার সাথে এক্স এর ভ্যালু বসালাম, চলে আসলো ওয়ার্ক ডান। এটা আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি জিনিসটা বোঝা গেল কি জিনিস হলো। এটা ছিল হচ্ছে 2000 কত সালের কোশ্চেন? এটা ছিল 2015 সালের কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন যেমন কি প্রথমে বললাম, হয় ফোর্সের ভ্যালু দিয়ে দিবে, ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, না হলে ডিসপ্লেসমেন্ট দিয়ে দিবে, ফোর্সের ভ্যালু বের করতে হবে, তারপর ওয়ার্ক ডান বের করতে হবে। ওকে, তাছাড়া কি থাকতে পারে? শক্তি কে ইউজ করে, এনার্জিকে ইউজ করে ওয়ার্ক ডান বের করা। ঠিক আছে, যতটা পরিমাণ শক্তি দিব সেটাই কি হবে, ওয়ার্ক ডানে পরিণত হবে। কারণ শক্তি মানে কি? কার্য করার ক্ষমতা, বা সরি কার্য করার ক্ষমতা, কার্য করার সামর্থ্য। ঠিক আছে, আর ক্ষমতা তো প্রতি একক সময়ে যতটা পরিমাণ কার্য করতে পারে সেটাই। এটাকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে কি চলে ক্ষমতা। ক্ষমতা তেমন কঠিন জিনিস না, পাওয়ার তেমন কঠিন জিনিস না, একদম সহজ জিনিস। ওকে, আশা করি বোঝা গেল। আমরা যাক নেক্সট কোশ্চেনে। তারপরে কোশ্চেন, আর আজকের আমাদের লাস্ট কোশ্চেন এখানেই আসবে। কি বলছে? এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে একটা পাথর বেঁধে ওর অপর প্রান্তকে কেন্দ্র করে পাথরটিকে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, উলম্ব বৃত্তাকার পথে মানে উলম্ব বৃত্তাকার পথে কোনো বস্তুর বৃত্তীয় গতির ওই ইকুয়েশনগুলো ইউজ হবে। কোনো এক মুহূর্তে নিম্নতম অবস্থানে পাথরটি দ্রুতি হবে ইউ। আচ্ছা, পাথরটি যে অবস্থানে সুতোটি অনুভূমিক থাকে সেই অবস্থানে পৌঁছলে পাথরটির বেগের মান কত হয়? তো ওই অবস্থায় বেগের মান বের করতে বলছে। তো কোন অবস্থা দেখা যাক, আগে ডায়াগ্রাম ড্র করি। ওকে, উলম্ব বৃত্তাকার পথ, রাইট? তো এটা ধরলাম উলম্ব বৃত্তাকার পথ। এখানে সুতোকে কেন্দ্র করে একদম নিম্নতম অবস্থানে এর ভেলোসিটি মানে দ্রুতি যেটা দেওয়া, মানে স্পিড যেটা দেওয়া, সেটা হচ্ছে ইউ পরিমাণ দেওয়া। ওকে, এবার তারপর নেক্সট কি বলছে? অনুভূমিক, যখন এই যে সুতোটা থাকবে, এই যে সুতোটা, এটা যখন অনুভূমিক অবস্থায়, কখন অনুভূমিক হবে? এটা অনুভূমিক অবস্থানের অনুভূমিক অবস্থান, এই অবস্থানে এর যে দ্রুতি হবে ধরলাম ভি। তো ভি এর ভ্যালু আমাদেরকে বের করতে বলছি। সিম্পল জিনিস, এখানে ইউ ছিল, ওখানে কত হবে? তো কি বের করব? আমরা বের করব হচ্ছে এই এ পয়েন্ট আর এই বি পয়েন্টের টোটাল শক্তি। আর শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তির এটা কি? নিত্যতার সূত্র। এখানেও যত শক্তি হবে এখানেও ঠিক ততটাই শক্তি হবে, ইকুয়াল করে দিব, আমাদের অ্যান্সার আসবে। দেখা যায় কি আছে। এ অবস্থানে, এ পয়েন্টে, অ্যাট পয়েন্ট এ, পয়েন্ট এ তে এই অবস্থানে যদি আমরা এইটাকে রেফারেন্স ফ্রেম ধরি, এই পয়েন্টটাকে, তাহলে স্থিতিশক্তি 0। গতিশক্তি কত হবে? ইউ দ্রুতি আছে, তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ইউ স্কয়ার। ধরে নিলাম এই যে এখানে যে বস্তুটা আছে, এই বস্তুটার মাস হচ্ছে এম। ঠিক আছে, এখানে যে বস্তুটা আছে এটার মাস হচ্ছে এম। এখান থেকে ওখানে গেল, এখান থেকে এখানে গেল। ওকে, মাস হচ্ছে এম। তাহলে পয়েন্ট এ তে টোটাল শক্তি কত হবে? স্থিতিশক্তি তো 0 হবে, কারণ এটাই রেফারেন্স ফ্রেম, মানে এটাই হচ্ছে ভূমি ধরে নিলাম আমরা। তো ভূমিতে কি হয়? স্থিতিশক্তি 0 হয়। আর গতিশক্তি কত? হাফ ইউ, হাফ এম ইউ স্কয়ার, রাইট? এবার অ্যাট পয়েন্ট বি কি হবে? অ্যাট পয়েন্ট বি, এবার অনুভূমিক থেকে এতটা পরিমাণ উঠে গেল, তাহলে স্থিতিশক্তি থাকবে। এখান থেকে এতটা স্থিতিশক্তি কত হবে? এই ভ্যালুটা কার সমান? এই ভ্যালুটা হচ্ছে এই এর সমান, এটার সমান। এটা কি? এটা তো ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হবে? যতটা দৈর্ঘ্য ছিল সুতোটার সেটা কি? এল। তাহলে স্থিতিশক্তি কত হবে? এমজি এল। কারণ এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা হচ্ছে এল। ভূমি থেকে কতটা উঠলো? এল ডিসটেন্স। আর কোন পথ বরাবর গেল সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে অনুভূমিক লম্ব উচ্চতা বা গভীরতাটা, ঠিক? আর গতিশক্তি কত হবে? যেহেতু ভি ওখানে কি হচ্ছে, ওখানে ভি হচ্ছে দ্রুতি, তাহলে গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কয়ার। এইবার শক্তির নিত্যতা সূত্র, মানে শক্তির সংরক্ষণ সূত্র কি বলে? এই পয়েন্টে আর এই পয়েন্টে যে শক্তি তারা সমান হবে, ঠিক? শক্তি যদি ক্ষয় বা অপচয় কোথাও না হয়, তাহলে এই পয়েন্টে যা শক্তি হবে বি পয়েন্টেও তাই শক্তি হবে, সেম পরিমাণ। কারণ শক্তি কোথাও সৃষ্টি হয়নি, কোথাও ধ্বংসও হয়নি, তাই না? খালি শক্তি শুধুমাত্র নিজের রূপ বদলাইছে। এ পয়েন্টে স্থিতিশক্তি ছিল না, সব গতিশক্তি ছিল। বি পয়েন্টে গতিশক্তি কিছুটা পরিমাণ স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। ওকে, তাই দুটোকে যদি সমান করে দিই তাহলে কি আসবে আমাদের কাছে? ওই দিক থেকে লিখি হাফ এম ইউ স্কয়ার
ইজ ইকুয়াল টু এম জি এল প্লাস হাফ এম ভি স্কোয়ার। তো এম 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 কেটে গেল, রাইট? যদি আমি 2 গুণ করি চারিদিকে, এখানে কি হবে ইউ স্কোয়ার, এখানে কি হবে 2gl, এখানে কি হবে ভি স্কোয়ার। আমাদেরকে বের করতে হবে ভি এর ভ্যালু। তো ভি ইকুয়াল টু কি চলে আসবে, স্কোয়ার যেহেতু রুট করে দিলাম, 2gl কে এই পাশে নিয়ে আসলে ইউ স্কোয়ার মাইনাস 2gl, আর এটাই আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি জিনিসটা বোঝা গেল কি হলো। উলম্ব বৃত্তাকার পথ, এ পয়েন্ট আর বি পয়েন্ট এটা অনুভূমিক, রাইট? তো এ পয়েন্টে স্থিতিশক্তি থাকবে না, কারণ এটাকে আমরা রেফারেন্স ফ্রেম ধরে নিলাম। এর থেকে যত উপরে যাবে বা নিচে যাবে স্থিতিশক্তি কমবে বা বাড়বে। এ পয়েন্টে স্থিতিশক্তি কি হবে, 0 হবে, শুধুমাত্র গতি আছে, তো গতিশক্তি কি হবে হাফ এম ইউ স্কোয়ার। এবার বি পয়েন্টে তো ভূমির থেকে উপরে উঠে গেল, এবার কতটা উপরে উঠলো সেটা পথের উপরে নির্ভর করে না, শুধুমাত্র লম্ব উচ্চতা, মানে এই উচ্চতার উপরে নির্ভর করে। এখান থেকে এখানে উঠলো, কতটা উঠলো, ব্যাসার্ধ পরিমাণ, যেটা কি সুতোর দৈর্ঘ্য এল দেওয়া ছিল, এখান থেকে এতটা উঠলো এল হলো, তাহলে স্থিতিশক্তি কত হলো mgl। আর এখানে গতিশক্তিও থাকবে, কারণ ভি দুটি আসে দেওয়া, যেটা আমাদের বেরও করতে হবে, সেটা কি হবে হাফ এম ভি স্কোয়ার। এবার শক্তি নিত্যতা সূত্র কি বলে, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, রাইট? তো এ পয়েন্টে যতটা পরিমাণ শক্তি থাকবে, বি পয়েন্টেও ঠিক ততটা পরিমাণে শক্তি থাকতে হবে। এ আর বি পয়েন্টে শক্তির পরিমাণ সেম, তাহলে এখানে যা শক্তি আসলো আর এখানে যা শক্তি আসলো সমান করে দিলাম, ভি ইকুয়াল টু চলে আসলো, তারপর কাটাকাটি সিম্পল জিনিস, ভি ইকুয়াল টু চলে আসলো রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gl। ওকে, তো এটাও ছিল হচ্ছে এইচএস এর একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কত সালে এসেছিল, এটা এসেছিল হচ্ছে 2017 সালে। ওকে, তো 2017 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল এটা। তো আশা করি জিনিসটা বোঝা গেল, কোশ্চেন গুলো বোঝা গেল, কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেন গুলো কেমন ভাবে প্র্যাকটিস করতে হবে, কি করতে হবে, যে কটা করা সে কটা আশা করি হলো, করা যেতে পারে। ওকে, বোঝা গেল। সো আজকের জন্য এইটুকুই, এরপরে আমরা আরো করব। ওকে, সো বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশন। ওকে, টাটা।